কথা কি বোঝা যায়? ক্লিয়ার কথা? জি স্যার, বোঝা যায়। জি স্যার। এই হলো বিষয়। যাক তোমরা টেনশন করো না আরকি। আসলে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত স্টুডেন্টরা আরকি। শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইছে। দেখো যে বছর পর বছর প্রায় ১.৫ বছর হয়ে গেছে বন্ধ। ১.৫ বছরের উপরে আরকি। আরো সময় সামনে তো আসতেছে। তাও তোমরা মনে করো যে ক্যাম্পাস খুললে পরীক্ষা দিবা। কিন্তু যারা প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল তারা কিন্তু কিছু না শিখে লেভেলে আর উঠতেছে। তারা আমরা স্যার যারা সেকেন্ড টাইমে ছিলাম আমরা স্যার ২ বছর ২.৫ বছর থেকে একই জায়গায় আমরা প্রায় ৩ এটা তো বুঝছি আসলে আসলে তোমরা বছর হয়ে যাচ্ছে। হ্যাঁ সবাই ক্ষতিগ্রস্ত, তোমাদের সিনিয়ররাও ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। যাক এগুলা আসলে মানে কি বলবো আর কি, এটা ক্ষতি হয়ে গেল আর কি। এখন কিভাবে ক্ষতি পোষানো যায় সেটা চিন্তা করতে হবে সামনে, আর ক্যাম্পাস খোলার পরে তাড়াতাড়ি যাতে শেষ করা যায় এই চিন্তা করতে হবে আর কি। এই আর কি। তো অনেকদিন কথা হয় না আর কি, তোমরা সবাই ভালো আছো এমনি? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন স্যার? এই আছি, ভালোই আছি। ঈদের ছুটিতে বাড়ি গেছিলাম, আবার বরিশাল আসছি, এখন আছি আর ক্যাম্পাসেই আছি আর কি, বাড়িতে না ক্যাম্পাসে। এই আর কি। তারপরে তোমাদের যাই হোক তোমরা অনেকে অনেকে হতাশাগ্রস্ত আছে, স্টুডেন্টের ভিতরে অনেকে হতাশাগ্রস্ত আছে, মানসিক ডিপ্রেশনে আছে। এগুলো এতটা ডিপ্রেশনে যাওয়া যাবে না আর কি। যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশনে নিজেকে মানে খুব রাখতে হবে আর কি, যে মনোবল শক্ত রাখতে হবে। ক্যাম্পাস করলে আস্তে আস্তে তোমাদের সব যত জটিলতা হয়েছে, যেগুলো শেষ পর্যন্ত হয়েছে সেগুলো আস্তে আস্তে কমে আনতে হবে। এটা হইলো আর কি। এটা আসলে তোমার না, তোমার এখন না। দেখো সব জায়গায় সব ভার্সিটিতে কিন্তু, প্রাইভেট ভার্সিটি ছাড়া পাবলিক ইউনিভার্সিটি সব জায়গায় কিন্তু সমস্যা। এখন নেওয়া শুরু করছে, পরীক্ষা আস্তে আস্তে নেওয়া শুরু করছে, কিন্তু দেখো আর কতগুলা বঙ্গবন্ধু এগ্রি স্যার অনেক আগে থেকেই অনলাইনে সিটি গুলো নিয়ে রাখছে, শুধু ফাইনাল এক্সামটা ওই সশরীরে করার জন্য রাখছে আর কি, সিটি মিড এগুলো নিয়ে আগে রাখছে। হ্যাঁ এটাও নেওয়া যাইতো, কিন্তু এটা আসলে তো আমি বললে হবে না। এটা হলো জাস্ট ভার্সিটি সবচেয়ে হায়ার অথরিটি যে বেশি স্যার সিদ্ধান্ত নিতে হবে, তারপর রিজন বলে পাস করাইতে হবে। কারণ যেহেতু একটা খাতার সিস্টেম আছে, তোমাদের মূল্যায়নের খাতা আছে, ইভ্যালুয়েশন শিট আছে, সেটা পরিবর্তে যদি আমরা অনলাইনে নিতে চাই সেটা কিভাবে নেওয়া যায়, এটার জন্য যেমন রিজন বোর্ডে এটা পাস করা দরকার ছিল। কিন্তু সেভাবে না করে কি করছে, রিজন বোর্ড করছে যে সরাসরি ফাইনাল ক্লাস টেস্ট হবে না, 100 মার্কের ভিতরে সবগুলাই ফাইনালের মধ্যে যাবে। 25 মার্ক হবে রিটেন পার্ট, তারপরে প্রেজেন্টেশন হবে, ভাইবা হবে, সব মিলে 100 মার্ক রাখছে আর টোটাল 100, মানে ক্লাস টেস্ট হবে না। এভাবে রিজন বোর্ড পাস করছে, সেই অনুসারে কিন্তু তোমাদের সিনিয়র এক ব্যাচের পরীক্ষা হয়েছে, বাকি 2 ব্যাচের পরীক্ষা শুরু হবে। তো তোমাদের তো শুরু করতে বলছে, আমি ডিন স্যারের সাথে কথা বলছি যে তোমাদের কোনো পরীক্ষা নাই, সেক্ষেত্রে তোমাদের তাড়াতাড়ি শুরু করা যায়। তিন স্যারের বলছি, তিন স্যার বলছে যে দেখ ব্যবস্থা নিবে আর কি। হয়তো বা আগামী মাসে আমার মনে হয় যে পরীক্ষা আরো কিছু ব্যাচ শুরু হবে। 4 তারিখ যেহেতু 2টা ব্যাচ শুরু হবে, দেখা যাচ্ছে আগামী মাসের শেষের দিকে আরো অন্যান্য ব্যাচ শুরু করবে আর কি। এরকম চিন্তা ভাবনা আছে। আর এখন আলোচনা আসি আর কি, আমাদের যে তোমাদের হিস্টোলজি সিলেবাসের ভিতরে আছে তোমাদের সেল আছে আর কি, সেল কোষ যেটা সেল আছে, তারপরে আছে টিস্যু আছে। তোমরা জানো যে অনেকগুলা সেল যখন একই ধরনের অনেকগুলো সেল একত্রিত হয়ে একই ধরনের কাজ করে সেটাকে টিস্যু বলা হয়। টিস্যুর ভিতরে 4 ধরনের টিস্যু আছে। ইপিথেলিয়াল টিস্যু আছে যেটা আবরণী কলা, তোমরা তো ইন্টারমিডিয়েটে পড়ছো, আবরণী কলা। তারপরে মাসকুলার টিস্যু আছে যেটা মাংস পেশি, যেটা মাসকুলার টিস্যু। তারপরে আছে কানেকটিভ টিস্যু মানে যোজক কলা আছে। আর একটা আছে নার্ভাস টিস্যু যেটা স্নায়ু কলা। এই 4 ধরনের টিস্যু আছে তোমাদের সিলেবাসে। আর আছে তোমাদের যেটা এমব্রায়োলজি, যেটা ভ্রূণবিদ্যা, যেটা এমব্রায়োলজি আছে। এই কয়টা চ্যাপ্টার মিলে কিন্তু শেষ, মানে সিলেবাস একেবারে সংক্ষিপ্ত তোমাদের। ঠিক আছে, বলছি কি সেল টিস্যু আর হলো এমব্রায়োলজি কিছু পার্ট, এগুলার ডিভিশন আছে আর কি। যেমন টিস্যু বললাম 4 ধরনের টিস্যু, বেসিক 4 ধরনের টিস্যু, এগুলো সম্পর্কে পড়াবো আর কি।
তো এই সিলেবাস ছোট, অত বড় না। আমি তোমাদের মধ্যে শীট দিয়েছি আর কি, শুধু প্রথম চ্যাপ্টারটা শীট দেই না আর কি, সেল যেটা ওই সপ্তাহে শীট দেই না। সেল দিয়ে সাধারণত আজকে সেল সম্পর্কে কিছু বলি আর কি। সেল দিয়ে সাধারণত যদি তোমাদের সশরীরে পরীক্ষা হয় আর কি, অফলাইন যদি পরীক্ষা হয় তখন দেখা গেছে 1 সেট কোশ্চেন আসে, অনেক সময় যে 14 মার্কের কোশ্চেন আসে 1 সেট বা 10 মার্কের কোশ্চেন আসে। আর যদি অনলাইনে পরীক্ষা হয় তখন তো ভিন্ন, অনলাইনে টোটাল কোশ্চেন হবে 25 মার্কের, তখন ভিন্ন। তো সেল দিয়ে নরমালি আমরা সেলের সংজ্ঞা পড়াই, যে সেলের সংজ্ঞা কি তোমরা জানো সবাই পড়ছো, যে স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম। যে কোনো লিভিং অর্গানিজমের সবচেয়ে মানে গঠনগত এবং কোষগত কার্যগত গঠনগত যে সবচেয়ে ছোট যেটা ইউনিট সেটা হলো সেল বা কোষ। স্ট্রাকচারাল ফাংশনাল ইউনিট অফ লিভিং অর্গানিজম, এটা হলো কোষের সংজ্ঞা। এখন কোষ কত প্রকার কে বলতে পারবা? কোষ হলো 2 প্রকার, একটা প্রোক্যারিওটিক, 2 হ্যাঁ 2 প্রকার, প্রোক্যারিওটিক প্রকৃত কোষ ইউক্যারিওটিক। আর ইউক্যারিওটিক আদি কোষ। ঠিক আছে, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক এই দুইটা পার্থক্য তোমরা পড়বা। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের পার্থক্য দেখবা যে 8-10টা পার্থক্য যখন নেটে সার্চ দিলে আসবে, এটা তোমরা পড়বা আর কি। যেমন প্রোক্যারিওটিক কোষে আদি কোষটা একটু স্মলার হয়, হ্যাঁ, আর ইউক্যারিওটিক যেটা সেটা একটু লার্জার হয়। তারপর প্রোক্যারিওটিক কোষে যেমন নিউক্লিয়াসটা সুগঠিত না, নট ওয়েল ডেভেলপড, আর ইউক্যারিওটিক নিউক্লিয়াসটা সুগঠিত। তারপরে প্রোক্যারিওটিক নিউক্লিয়াসে নিউক্লিওলাস থাকে না, ইউক্যারিওটিক থাকে। তারপরে প্রোক্যারিওটিকে কি থাকে, সেল ওয়াল থাকে নরমালি, কিন্তু ইউক্যারিওটিকে নরমালি সেল ওয়াল থাকে না। তারপরে রাইবোজোমের কিছু পার্থক্য আছে, রাইবোজোম প্রোক্যারিওটিক একটু ছোট 70s, আর ইউক্যারিওটিকে 80s থাকে, 70s কিছু থাকে ইউক্যারিওটিক। এই যে 70s, এস বলতে কি বোঝায় কেউ বলতে পারবা? স্যার ভেদবার এস বলতে। হ্যাঁ বেদবার্গ, এটা উচ্চারণটা মানে হইলো বেদবার্গ আর কি, কিন্তু যখন এসটা উচ্চারিত হয় না স্যার। হ্যাঁ এস উজ্জ থাকে আর কি। তো 70 বেদবার্গ ইউনিট হইলো প্রোক্যারিওটিক, আর ইউক্যারিওটিক হলো 80 বেদবার্গ ইউনিট আর কি। এগুলো হলো পার্থক্য। তারপরে প্রোক্যারিওটিক কিন্তু কিছু মেমব্রেন বাউন্ড অর্গানেলস আছে আর কি তোমার সেলের ভিতরে, যেমন মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম, লাইসোজোম, এগুলা কিন্তু মেমব্রেন বাউন্ড, মানে এগুলা মেমব্রেন আছে। এগুলা প্রোক্যারিওটিকে থাকে না, আদি কোষে থাকে না, কিন্তু ইউক্যারিওটিকে থাকে। এরকম তোমরা নিজেরা চিন্তা করলে 8-10টা পার্থক্য পাবা আর কি। ঠিক আছে, বলছি অনেকগুলা বলছি যে প্রোক্যারিওটিক কোষটা থাকে একটু ছোট, আর ইউক্যারিওটিক থাকে একটু বড়। প্রোক্যারিওটিক নিউক্লিয়াসটা সুগঠিত না, ইউক্যারিওটিকের নিউক্লিয়াসটা সুগঠিত। প্রোক্যারিওটিতে নিউক্লিওলাস থাকে না, ইউক্যারিওটিকে নিউক্লিয়াস থাকে। তারপরে ইউক্যারিওটিকে আরো পার্থক্য আছে, ইউক্যারিওটিক যেটা সেখানে ডিএনএ থাকে, জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে ডিএনএ থাকে। আর প্রোক্যারিওটিকে ডিএনএ থাকে না সরাসরি, কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল থাকে অল্প কিছু পরিমাণ। জেনেটিক ম্যাটেরিয়াল তো অবশ্যই থাকে, নাহলে এক বংশ থেকে আরেক বংশে কি হয়ে যায় থাকে, কিন্তু এবং সুগঠিত ডিএনএ থাকে না আর কি প্রোক্যারিওটিক। তারপরে তোমরা মেমব্রেন বাউন্ড অর্গানেলস প্রোক্যারিওটিকে থাকে না, ইউক্যারিওটিকে থাকে। এগুলো আর কি পার্থক্য। তারপরে বলছি সেল ওয়াল, বলছি সেল ওয়াল নরমালি থাকে প্রোক্যারিওটিক, সেল ওয়াল থাকে, ইউক্যারিওটিক নরমালি থাকে না। ঠিক আছে, ইউক্যারিওটিক সরাসরি সাইটোপ্লাজমিক মেমব্রেন থাকে, ওখানে সাইটোপ্লাজমিক মেমব্রেনের বাইরে প্রোক্যারিওটিকের একটা লেয়ার থাকে, সেটার নাম সেল ওয়াল। এখন একটা সেলের ভিতরে কি কি থাকে? একটা সুগঠিত সেল মানে ইউক্যারিওটিক সেলের ভিতরে কি কি থাকে? সেলের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে যে নিউক্লিয়াস, মানে কোষের প্রাণ কেন্দ্র যেটা, নিউক্লিয়াস থাকে, ঠিক না? নিউক্লিয়াস থাকে। তারপরে থাকে কি? মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ, রাইবোজোম, লাইসোজোম,
প্রথমে সেলের মানে পার্ট গুলোকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সেল মেমব্রেন, একটা হলো প্রোটোপ্লাজম। সেল মেমব্রেন, প্রোটোপ্লাজম। সেলের চারপাশে যে মেমব্রেন সেটাকে বলা হয় সেল মেমব্রেন বা সাইটোপ্লাজমিক মেমব্রেন। আর হলো প্রোটোপ্লাজম, মানে সেল মেমব্রেনের ভিতরে যা থাকে সেটা হলো প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজমের ভিতরে আবার প্রোটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সাইটোপ্লাজম আর একটা হলো নিউক্লিয়াস। তাহলে প্রোটোপ্লাজমকে আবার দুই ভাগে ভাগ করছে, একটা সাইটোপ্লাজম একটা নিউক্লিয়াস। এখন সাইটোপ্লাজমে কি কি থাকে? সাইটোপ্লাজমে থাকে তোমার অর্গানেলস, যেগুলো বলছো, মাইটোকন্ড্রিয়া থাকে, লাইসোজোম থাকে, পারক্সিন থাকে, অর্গানেলস থাকে, আর থাকে কিছু গ্রানুলস থাকে আর কি, পিগমেন্ট গ্রানুলস থাকে। ঠিক আছে, কিছু গ্রানুলস থাকে যেমন সেক্রেটরি গ্রানুলস, পিগমেন্ট গ্রানুলস থাকে, তারপরে এগুলো থাকে আর কি, লিপিড থাকে, এগুলো হলো গ্রানুলস এর ভিতরে থাকে আর কি, ইনক্লুশন বডি বলা হয়, ইনক্লুশন বডি বলা হয়, এগুলো থাকে। এখন বলছি সাইটোপ্লাজমের ভিতরে যে অর্গানেলস থাকে, অর্গানেলস গুলোকে দুই ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? দুই ভাগে। একটা হলো মেমব্রেন বাউন্ড, মানে কিছু অর্গানেলে মেমব্রেন আছে, আর কিছু হলো নন মেমব্রেনাস, মেমব্রেন নাই। সাইটোপ্লাজম অর্গানেলস গুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো মেমব্রেন বাউন্ড মানে মেমব্রেন আছে, আর হলো নন মেমব্রেনাস। মেমব্রেন বাউন্ড ওটাকে আমরা বলতে পারি মেমব্রেনাস, আর হলো নন মেমব্রেনাস। মেমব্রেন আছে মানে আবরণ আছে, এরকম কি কি আছে? যেমন মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া আছে, তারপরে আছে পারক্সিজম আছে, লাইসোজোম আছে, লাইসোজোম, পারক্সিজম, মাইটোকন্ড্রিয়া এগুলো আছে। তারপরে গোলগি অ্যাপারাটাস বা গোলগি বডি আছে, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে। এগুলা হলো মেমব্রেন বাউন্ড। আর নন মেমব্রেন কি কি আছে? নন মেমব্রেন আছে, রাইবোজোম আছে, রাইবোজোম, মাইক্রোফিলামেন্ট, হ্যাঁ মাইক্রোফিলামেন্ট, সাইটোস্কেলিটন, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। হ্যাঁ এগুলো আছে। ঠিক আছে, এগুলো মাইক্রোফিলামেন্ট, সেন্ট্রিওল, রাইবোজোম, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপর সাইটোস্কেলিটন, এগুলো হলো তোমার নন মেমব্রেনাস। এখন তোমরা আরটা বলছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কোষের ভিতরে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হলো মাইটোকন্ড্রিয়া, একটা হলো নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস। তার আগে একটু বললে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই প্রকার, একটা রাফ একটা স্মুথ। কয় প্রকার? দুই প্রকার, রাফ আর স্মুথ। রাফ মানে কি? রাফ মানে অমসৃণ। অমসৃণ। হ্যাঁ, অমসৃণ। আর স্মুথ মানে মসৃণ আর কি একেবারে। এখন এটা অমসৃণ কেন বলা হয়েছে, রাফ কেন বলা হয়েছে? কারণ রাফ হলো রাইবোজোমাল কণা থাকে আর থাকে না, তার উপর প্রোটিনটা। যেটা রাফ সেখানে রাইবোজোম কণা থাকে, আর যেটা স্মুথ সেখানে প্রোটিন রাইবোজোম থাকে না। সিনথেসিস হয়। হ্যাঁ, এটা আর কি। রাইবোজোমের কাজ হলো প্রোটিন সিনথেসিস করা। তো যেটা রাফ সেটা হলো রাইবোজোম থাকে, যেটা স্মুথ সেটা রাইবোজোম থাকে না। এটা হলো বেসিক পার্থক্য। এগুলো ডিটেলস জানার দরকার নেই, ডিটেলস তোমরা একটু মাইটোকন্ড্রিয়া আর নিউক্লিয়াস জানবা। নিউক্লিয়াস হলো কোষের প্রাণ কেন্দ্র। নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্গাণু হলো হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস আছে, তারপরে নিউক্লিয়াসের ভিতরে কিন্তু ক্রোমোজোম থাকে, তাই না? ক্রোমোজোম থাকে বা ক্রোমাটিন বলা হয়, ক্রোমাটিন থাকে। ক্রোমাটিন দুই প্রকার, হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন থাকে। তারপরে থাকে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, এগুলো থাকে নিউক্লিয়াসের ভিতরে। ঠিক আছে, আবার নিউক্লিওপ্লাজম থাকে। সাইটোপ্লাজম দেখো কোষের ভিতরে, নিউক্লিয়াসের থেকে নিউক্লিওপ্লাজম থাকে। এটা আর কি নিউক্লিয়াস সম্পর্কে। আর মাইটোকন্ড্রিয়া হলো কোষের পাওয়ার হাউস। কারণ মাইটোকন্ড্রিয়াতে কোষের পাওয়ার হাউস বলা হয় কারণ মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপন্ন হয়, এটিপি উৎপন্ন হয় কোষের। মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়ার নরমালি দুইটা লেয়ার থাকে, বাইরে একটা লেয়ার, ভিতরে একটা লেয়ার, আউটার লেয়ার, ইনার লেয়ার। ইনার লেয়ারটা দেখবো যে একটু বাজ হয়ে যায়, একটু বাজ হয়ে গেছে আর কি, মাঝে মাঝে বাজ হয়ে ভিতরে ভিতরে ঢুকে গেছে, এই বাজগুলো বলা হয় ক্রিস্টি। হ্যাঁ, এই বাজ হয়ে যায়, বাজগুলো বলা হয় ক্রিস্টি। আর মাইটোকন্ড্রিয়া তো বললামই, মাইটোকন্ড্রিয়ার ভিতরে থাকবে তোমার মাইটোকন্ড্রিয়া, এই ইনার লেয়ার আউটার লেয়ার থাকবে। আর মাইটোকন্ড্রিয়ার কাজ হলো এটিপি উৎপন্ন করা, কোষের পাওয়ার হাউস বলা হয়। একটু সংক্ষেপে জানিয়ে রাখো আর কি, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, মানে ভাইবা জিজ্ঞাসা করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন এখন বলবো আর কি,
সেটা হলো ওই যে সাইটোপ্লাজমিক মেমব্রেন। সাইটোপ্লাজমিক মেমব্রেন, এখানে একটা সাইটোপ্লাজমিক মেমব্রেন সম্পর্কে মাইক্রোস্কোপ মানে করে, যেটা খালি চোখে দেখা যায় না, কোষ তো খালি চোখে দেখা যায় না। সাইটোপ্লাজমিক মেমব্রেনকে আমরা যদি ডিটেইলস পড়তে যাই তাহলে কি আসবে? এখানে দুইটা মডেল আছে, একটা হলো ডেপসন এন্ড ড্যানিয়েল মেথড মডেল, আর হলো ফ্লুইড মোজাইক ফ্লুইড মোজাইক। প্রায় সময় পরীক্ষায় যে আমরা দেই পরীক্ষায় যে ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে লেখো চিত্র সহ, 8-10 মার্ক দিয়ে দেই। ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে? ফ্লুইড মোজাইক মডেল আসলে কিছুই না, যে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন যেটা, এটা হিস্টোলজি হলো ফ্লুইড মোজাইক মডেল, এটার মডেলের মাধ্যমে বর্ণনা করছে এক সায়েন্টিস্ট, ঠিক আছে? মানে এই সাইটোপ্লাজমিক মেমব্রেন যেটা সেল মেমব্রেন, এটা আসলে লিপিড বাইলেয়ার দ্বারা তৈরি, বাই মানে দুই, লিপিড দুইটা লেয়ার দ্বারা তৈরি, যার ভিতরে প্রোটিন গুলা কি থাকে, প্রোটিন গুলা থাকে। এই লিপিড বাইলের ভিতরে প্রোটিন থাকে, মেমব্রেন প্রোটিন, যেগুলো মেমব্রেন প্রোটিন থাকে। তাহলে সাইটোপ্লাজমিক মেমব্রেনের হিস্টোলজিতে ফ্লুইড মোজাইক মডেল বর্ণনা করছে যে আসলে সেলের মেমব্রেন গুলা দুইটা লেয়ার দ্বারা তৈরি, লিপিড লেয়ার, দুইটা লিপিড বাইলেয়ার দ্বারা তৈরি। এই লেয়ারের ভিতর থেকে প্রোটিন গুলো থাকে, মেমব্রেন প্রোটিন থাকে। যখন প্রোটিন গুলো থাকে তখন এটাকে মোজাইকের মতো দেখা যায়, এটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, ঠিক আছে? ফ্লুইড মোজাইক মডেল, কারণ যখন থাকে প্রোটিন গুলা। স্যার এটাকে তো আরেকটা নামে বলা হয় আইসবার্গ মডেল। হ্যাঁ হ্যাঁ বলা হয়, ঠিক আছে, ওইটাও বলা হয় মডেল। মূলত অনেক সময় আসে আবার যে সেল মেমব্রেনের হিস্টোলজি বর্ণনা করো, তখন কিন্তু দুইটা মডেলই বর্ণনা দিতে হবে, ফ্লুইড মোজাইক মডেলে বর্ণনা দিতে হবে, আর ওই যে একটা আছে ডেপসন ড্যানিয়েল মেথড, ওইটা একটু বলবা তোমরা, মানে হালকা লেখবা যে ডেপসন ড্যানিয়েল এটা বলছে, এক লাইন দুই লাইনের ভিতরে বলবা। কিন্তু ফ্লুইড মোজাইক মডেলটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা একটু একটু কয়েক লাইন লেখলা। তোমরা বেশি কিছু লেখার দরকার নেই, 4-5 লাইন লিখবা আর কি, যে লিপিডের দুইটা বাইলেয়ার দ্বারা তৈরি, লিপিড বাইলেয়ারের ভিতরে প্রোটিন, মেমব্রেন প্রোটিন গুলো থাকে। তারপরে এগুলা যখন থাকে তখন এটাকে মোজাইকের মতো দেখা যায়, এই জন্য বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল, এটা বলবা, ঠিক আছে? এই ফ্লুইড মোজাইক মডেলের কাজ কি? সেল মেমব্রেনে বিভিন্ন জাংশন থাকে, সেলের টাইট জাংশন, বিভিন্ন জাংশন থাকে, জাংশন দিয়ে কি করে এগুলা বিভিন্ন পুষ্টি, এক সেল থেকে আরেক সেল গুলা পুষ্টি পায় এই জাংশনের মাধ্যমে, ঠিক আছে? নিউট্রিয়েন্ট পাস করে। তারপর সেলে যে বিভিন্ন মেডিসিন ওষুধ খাও, তোমার সেলে মেডিসিন মেডিসিন গুলো পাস করে, আরো বিভিন্ন ওয়াটার পাস করে এই সেল জাংশনের মাধ্যমে। এই ফ্লুইড মোজাইক মডেলে একটু কাজ ডিফারেন্ট করলো আর কি, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। তাহলে বলছি ফ্লুইড মোজাইক মডেলটা ইম্পর্টেন্ট। তারপরে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেলের পার্থক্যটা ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়াবো, সেল ডিভিশন। সেল ডিভিশন, প্রত্যেকটা সেলই কিন্তু ভাগ হয়। তার আগে আমাদের জানা হয় সেল ডিভিশন কয় প্রকার? মেইনলি 3 প্রকার, মাইটোসিস, মিয়োসিস, এমাইটোসিস। এমাইটোসিসটা কিন্তু তোমাদের মানে আমাদের মতো এককোষীর ক্ষেত্রে হয়, ইস্ট, ছত্রাক এগুলোর ক্ষেত্রে দেখা যায়। আমিও বলতেছিলাম আর কি, এটার যে মানে নরমাল যেগুলা সুগঠিত এনিমেল আছে, এনিমেল মানুষ আছে, প্রাণী আছে, এদের ক্ষেত্রে হয় না, এটা হয় এককোষী বা আদিকোষীয় কোনো জীবের ক্ষেত্রে হয় এমাইটোসিস। তো নরমালি আমরা পড়বো মাইটোসিস আর মিয়োসিস, এটা ডিটেইলস পড়বো না আমরা, একেবারে ডিটেইলস পড়া, শুধু পার্থক্যটা একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বো আর, কারণ ডিটেইলস তোমরা ইন্টারমিডিয়েট পড়ে আইছো, আর ডিটেইলস পড়ার দরকার নাই, এখানে আগেও পড়ছো। মাইটোসিস আর মিয়োসিস, মাইটোসিস আর মিয়োসিস, এই দুটো পার্থক্য খুবই ইম্পর্টেন্ট। আমি কয়েকটা পার্থক্য বলবো আর কি। যেমন মাইটোসিসটা হয় কিন্তু দেহকোষে, মাইটোসিস কোথায় হয়? দেহকোষে হয়। আর মিয়োসিস হয় কোথায়? জনন কোষে, ঠিক আছে? মাইটোসিস দেহকোষে হয়, মিয়োসিস জনন কোষে হয়। এখন যে অনেকে জয়েন করতেছে, মাইটোসিস দেহকোষে আর মিয়োসিস জনন কোষে। জনন কোষ বলতে কি বোঝায়? এই যে বংশ বিস্তার, হ্যাঁ মাতৃকোষ। হ্যাঁ, মানে যেই কোষের মাধ্যমে তোমার গ্যামেট, যেটা জেনেটিক ম্যাটেরিয়াল স্থানান্তর হইবে আর কি, এক কোষ থেকে আরেক কোষে, এই বিভাজনের মাধ্যমে, এটা হলো মিয়োসিস। আর মিয়োসিসটা হয় জনন কোষে হয় আর কি। আর দেহকোষ হলো মাইটোসিস হয়। এটা জিজ্ঞাসা করে কোনটা কোথায় হয়, এটা কিন্তু একটা পার্থক্য, কোনটা কোথায় হয়।
এবং মাইটোসিসে কিন্তু একটা মাতৃকোষ থেকে দুইটা ডটার সেল তৈরি হয় মাইটোসিসে, একটা থেকে দুইটা। আর মিউসিস কিন্তু একটা থেকে চারটা, এটা মনে একটা রাখবা। থেকে চারটা হয়। হ্যাঁ, মাইটোসিসে একটা থেকে দুইটা, মিউসিসে একটা থেকে চারটা, এটা মনে রাখবা। তাহলে মাইটোসিসে একটা থেকে দুইটা, মিউসিসে একটা থেকে চারটা। এখন তাহলে তো সহজেই বোঝা যায়, যেহেতু একটা থেকে চারটা হয়েছে মিউসিসে, তার মানে কোষ বিভাজন দুইবার হয়েছে, আর মাইটোসিসে হয়েছে একবার। এটা মনে রাখবা, মাইটোসিসে কোষ বিভাজন হয় একবার, মিউসিসে হয় দুইবার। মানে প্রথম মাইটোসিসে একটা থেকে দুইটা হয়েছে, এই পর্যন্ত শেষ। মিউসিসে একটা থেকে দুইটা হয়েছে, দুইটা থেকে আবার চারটা হয়েছে, মানে দুইবার ডিভিশন হয়েছে, এটা মনে রাখবা। তো মাইটোসিসে হয়েছে একবার ডিভিশন, মিউসিসে হয়েছে দুইবার। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে তোমরা জানো যে প্রত্যেকটা কোষে কিন্তু ক্রোমোজোম আছে, ঠিক আছে? মাইটোসিসে কিন্তু ক্রোমোজোম সংখ্যা থাকে কিন্তু সমান, মানে যেটা মেইন কোষ মাদার যেটা সেল থেকে যেটা ডটার সেল, সেখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান থাকে, ক্রোমোজোম সংখ্যা কিন্তু অর্ধেক হয় না, কিন্তু মিউসিসে হয় অর্ধেক, তাই না? তুমি আগেও জানো যে মাইটোসিসে যদি ক্রোমোজোম সংখ্যা থাকে, মনে করো মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কয়টা? 46টা, 8 জোড়া। 46টা। হ্যাঁ, মাইটোসিস থেকে যেটা যে সেল হবে, নতুন সেল হবে, সেখানে 46টি থাকবে ক্রোমোজোম সংখ্যা, কোনো কমবে না। কিন্তু মিউসিসের ক্ষেত্রে কি হবে? অর্ধেক হয়ে যাবে, অর্ধেক, 23টা হয়ে যাবে, প্রত্যেকটা ডটার সেলে 23টা হয়ে যাবে, বুঝছো? তাহলে মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা কোনো পরিবর্তন হবে না, মিউসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এখন কেউ একজন আমার বলো, অর্ধেক কেন হয়? অর্ধেক না হলে কি হইতো? পরীক্ষা কিন্তু এটা দেই আমি, স্যার ঠিক আছে? তাহলে তো স্যার ওই যে যেটা মেইন শর্ত সেটা তো স্যার ক্লিয়ার বংশগতির না, যে সংগতি রক্ষা হইতো না, কারণ যদি এক সমান সমান ভাবে, তাহলে একটার পর একটা বিভাজন হতে থাকতো। আর 46টা থেকে আবার হয়ে আবার মানে বাড়তে থাকতো সামনে, কিন্তু যে সংগতিটা মানে মা বাবার সাথে বা সেই জেনেটিক মাতৃকোষের সংগতিটা ক্রোমোজোম থাকতো সংখ্যার সাথে না, বংশগতি। দেহ, যেটা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সাথে হ্যাঁ, যেটা তোমার নতুন ওই যে হইলো, সেটার হুম, স্যার ইয়া থাকতো না আর কি, সমস্যা থাকতো না, 46 যে কোনো হ্যাঁ, স্যার এটা ডাবল হয়ে পরীক্ষায় যেত। এটা আসলে অনেক সময় 2 মার্কে দিতাম আর কি, গত তোমাদের আগের বছরে দিছিলাম। এভাবে লিখবা আর কি, যেমন প্রত্যেকটা স্পিসিসের কিন্তু ক্রোমোজোম সংখ্যা নির্ধারিত, মানুষের 46, এরকম সব স্পিসিসে নির্ধারিত থাকে। এখন যদি এই ক্রোমোজোম সংখ্যা না কমতো, তাহলে দেখো আমার যদি থাকতো ধরো 46, তাহলে আমার ছেলের হয়তো কত? 92। আমার নাতির হয়তো কত? তারও ডাবল। এভাবে ডাবল প্রত্যেক জেনারেশন 184। হ্যাঁ, ক্রোমোজোম সংখ্যা কিন্তু বাড়তো, যদি এই অর্ধেক না হইতো। তাহলে কতটা ইম্পর্টেন্স, ক্রোমোজোম সংখ্যা যদি বাড়তো, তাহলে একটা স্পিসিসই তোমার নষ্ট হয়ে যাইতো, দৈত্যাকার প্রাণী, মানুষ দৈত্যাকার হয়ে যাইতো, বিভিন্ন আরো সমস্যার সৃষ্টি হইতো, তার একটা নির্দিষ্ট সক্রিয়তা থাকতো না, যে একটা অর্গানিজমই থাকতো না, আসলে জিনিস হয়ে যাইতো। এই জন্য ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, প্রত্যেকটা মিয়োসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। যখন আবার মেল ফিমেল গেমেট আবার যুক্ত হয়, যখন জাইগোট তৈরি হয়, তখন কিন্তু আবার দুইটা একসাথে আবার নির্দিষ্ট হয়ে যায়। যখন বেবি হবে, বেবির পূর্বের অবস্থায় তো কিন্তু জাইগোট, বেবির পূর্বের অবস্থায় জাইগোট, ফিমেলের ফেলোপিয়ান টিউবে যখন জাইগোট হয়, মেল আর ফিমেল গ্যামেট যুক্ত হয়, তখন জাইগোট তৈরি হয়। জাইগোটটা কিন্তু এই যে 23টা মিললাম, মেল থেকে 23টা, ফিমেল থেকে 23টা, এই 23টা মিললে আবার 46টা হয়। পরে যখন বেবি হয়, বেবির কিন্তু আবার বাচ্চা যখন আবার 46টা হয়। এভাবে কিন্তু অর্ধেক হয়, অর্ধেকটা কিন্তু আবার যখন জাইগোট হয়, তখন আবার রিপেয়ার হয়ে যায়। এখন অর্ধেক না হলে কিন্তু আসলে সমস্যা হইতো, একটা স্পিসিসের সক্রিয়তা বজায় থাকতো না, ঠিক আছে? এই জন্য মিউসিসে অর্ধেক হয়ে যায়। এটা আর কি ঘুরে ফেসে কথা, এক কথা বোঝা যায় যে অর্ধেক না হলে তো আসলে সমস্যা। এই আর কি, মাইটোসিস মিউসিসের একটা বড় পার্থক্য এই, এগুলোই আর কি। আর মিউসিসে কিন্তু কতগুলা ইয়া আছে, সাব ডিভিশন আছে, তোমরা জানো মিউসিসের? প্রোফেস, জি প্রোমেটাফেস, স্যার। মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। কিন্তু মাইটোসিসে কিন্তু সাব ডিভিশন নাই। মিউসিসে সাব ডিভিশন আছে, প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। এগুলো ডিটেইলস আমি পড়াবো না, পড়ার দরকার নাই আর কি, তবে শুধু জানলা আর কি যে সাব ডিভিশন আছে। মাইটোসিস মিউসিসের পার্থক্যটা তোমরা একটু পড়বা আর কি, এটাও ইম্পর্টেন্ট।
বেসিক্যালি আজকের মানে লেকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই ফ্লুইড মোজাইক মডেল, মাইটোসিস মিওসিসের পার্থক্য, ইউক্যারিওটিক প্রোক্যারিওটিকের পার্থক্য, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো, কেউ কিছু বলতে চাইছে বলো। কেউ কিছু বলতে চাইছে বলো। কি কিছু বলবা না? মাইটোসিস মিওসিসে আরেকটা পার্থক্য হয়েছে আজকে যে মাইটোসিসে তোমার ইয়া ঘটে আর কি, ক্রসিং ওভার ঘটে না, কিন্তু মিওসিসে ক্রসিং ওভার ঘটে, জানো? ক্রসিং ওভার এটা ডিটেইলস যখন পড়তে যাবে তখন পাইবা আর কি। ডিটেইলস পড়তে গেলে পাইবা ক্রসিং ওভার ঘটে আর কি। ক্রসিং বলতে যেমন তোমার মিওসিসে ক্রসিং ওভার ঘটে, মিওসিসে ঘটে, মাইটোসিসে ঘটে না, ঠিক আছে? এই হলো আর কি। যদি শেষ হয়ে যায় তোমরা আবার জয়েন করো আর কি, যদি 40 মিনিট পর তো এটা ইয়ে হয়ে যায়, টাইম ফিনিশড হয়ে যায় আর কি। তাহলে প্রথম পড়াইছি সেল, পড়াইছি যে সেলের সংখ্যা, পড়াইছি স্ট্রাকচারাল ফাংশন ইউনিট অফ লিভিং অর্গানিজম। তারপরে সেলের ভিতরে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল পড়াইছি, দুইটা পার্থক্য পড়াইছি। প্রোক্যারিওটিক বলছে একটু ছোট, ইউক্যারিওটিক একটু বড়। প্রোক্যারিওটিক বলছে নিউক্লিয়াসটা সুগঠিত না, ইউক্যারিওটিক সুগঠিত। প্রোক্যারিওটিকে বলছি যে নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিকে বলছি নিউক্লিয়াস থাকে। প্রোক্যারিওটিক বলছি যে নিউক্লিয়ার রাইবোজোম বলছি যে 70 বেদবার্গ ইউনিট, ইউক্যারিওটিক বলছি যে 80 বেদবার্গ ইউনিট থাকে রাইবোজোমটা। তারপরে কিছু মেমব্রেন বাউন্ড অর্গানেলস যেমন মাইটোকন্ড্রিয়া, পারক্সিজম, লাইসোজোম, এগুলা প্রোক্যারিওটিকে থাকে না, ইউক্যারিওটিকে থাকে। তারপর বলছি সেল মেমব্রেন নরমালি প্রোক্যারিওটিকে থাকে, ইউক্যারিওটিকে থাকে না, এটা বলছি। তারপরে সেলে বলছি সেলের পার্টস গুলাকে নরমালি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো সাইটোপ্লাজমিক মেমব্রেন, একটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম বলছি আবার দুই ভাগে, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। সাইটোপ্লাজম বলছি আবার দুই ভাগে, সাইটোপ্লাজম একটা হলো অর্গানেলস, একটা হলো ইনক্লুশন বডি। ইনক্লুশন বডির মধ্যে পিগমেন্ট গ্র্যানুলস, সেক্রেটরি গ্র্যানুলস এগুলো থাকে, লিপিড থাকে। আর অর্গানেলস এর ভিতরে একটা হলো মেমব্রেন বাউন্ড বা মেমব্রেনাস, একটা নন মেমব্রেনাস। মেমব্রেনাস বলছে কি মাইটোকন্ড্রিয়া, শোনা যায়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মেমব্রেনাস বলছি মাইটোকন্ড্রিয়া, আর বলছি পারক্সিজম, তারপরে লাইসোজোম, তারপরে এন্ডোপ্লাজম রেটিকুলাম, গোলজি রেটিকুলাম, এই কয়েকটা। আর নন মেমব্রেনাস মাইটোকন্ড্রিয়া। নন মেমব্রেনাস বলতে বলছি যে রাইবোজোম বলছি, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, সাইটোস্কেলিটন, এগুলা, সেন্ট্রিওল, এগুলা বলছি। আর নিউক্লিয়াস সম্পর্কে তো বলছি, নিউক্লিয়াসে থাকে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, তারপরে ক্রোমাটিন থাকে, হেটারোক্রোমাটিন, ইউক্রোমাটিন থাকে, নিউক্লিয়ার মেমব্রেন থাকে, ঠিক আছে? আর নিউক্লিয়ার পোর থাকে, নিউক্লিয়ার মেমব্রেন মাঝে নিউক্লিয়ার পোর বা পোর মানে ছিদ্র, নিউক্লিয়ার ছিদ্র থাকে নিউক্লিয়ার মেমব্রেন মাঝে মাঝে। এই তারপর মাইটোকন্ড্রিয়া বলছে যে ইনার লেয়ার, আউটার লেয়ার থাকে। ইনার লেয়ার গুলা বাজ হয়ে যায়, বাজগুলা বলা হয় ক্রিস্টি, বলা হয় ক্রিস্টি। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কোষের পাওয়ার হাউস, মাইটোকন্ড্রিয়া কাজ হলো এটি উৎপন্ন করা, এটা বলছিলাম। রাইবোজোম বলছিলাম দুই প্রকার, কি রাফ এন্ডোপ্লাজমিক, রাইবোজোম না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, আর হলো এসইআর। রাফ যেটা সেটা রাইবোজোম থাকে আর কি। এই আর বলছি সেল মেমব্রেনের হিস্টোলজিতে বলছিলাম যে দুইটা মডেল আছে, ডেপসন ড্যানিয়েল মডেল আর হলো ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলটা খুবই ইম্পর্টেন্ট,
এখানে বলছে লিপিড বাইলেয়ার থাকে, লিপিড বাইলেয়ারের ভিতরে থাকে মেমব্রেন প্রোটিন, যেগুলো মোজাইকের মতো দেখা যায়, জন্য বলছে ফ্লুইড মোজাইক মডেল। ঠিক আছে, আরো কয়েক লাইন তোমরা দেখে প্রোটিনগুলোর নিও। নাম কি কি হবে? মেমব্রেন প্রোটিন বলে সংক্ষেপে, মেমব্রেন প্রোটিন। মেমব্রেনে যেসব প্রোটিন থাকে এগুলো বলা হয় মেমব্রেন প্রোটিন। ঠিক আছে, এই আর বলছি সেল ডিভিশন, বলছি সেল ডিভিশন মধ্যে দুই প্রকার, মাইটোসিস মিওসিস। মাইটোসিস দেহকোষে, মিওসিস জনন কোষে। মাইটোসিসে একবার বিভাজন হয়, মিওসিসে দুইবার বিভাজন হয়। মাইটোসিসে একটা থেকে দুইটা, মিওসিসে একটা থেকে চারটা। মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, মিওসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। মাইটোসিসে ক্রসিং ওভার ঘটে না, মিওসিসে ক্রসিং ওভার ঘটে। মিওসিসে ধাপ আছে অনেকগুলা, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আর মাইটোসিসে কোনো ধাপ নাই। এগুলাই আর কি। আজকে এই পর্যন্ত। আজকে বলছি না আমি যে একেবারে সংক্ষেপে কিছু বলবো, এই সংক্ষেপে কিছু বললাম আর কি। ঠিক আছে, তোমরা এইটাই এগুলা তোমার নেটে সার্চ দিলে পাইবা, মানে শখ আকারে আসবে, দেখবা নেটে গুগলে সার্চ দিবা মাইটোসিস মিওসিসের ডিফারেন্স, তখন ইমেজে ক্লিক করবা। ইমেজে ক্লিক করলে দেখবা যে ইমেজ আকারেই তোমার মাইটোসিস মিওসিস পার্থক্য আছে, প্রোকেটি ইউকেটি পার্থক্য আছে। তারপর ফ্লুইড মোজাইক মডেল নেটে পাইবা। আর আমার কাছে বই আছে একটা ভালো বই, এখন তো আমি এটা, আমার শীট নাই, এই চ্যাপ্টারটা শীট করি না, ছোট চ্যাপ্টার তো, এটা তো আগে পড়ছে, শীট করি না আমি আগে বছর। এটা সেডিমেজের একটা বই আছে, ওই বইটা খুব ভালো আছে। সব বইয়ের নামটা কি বললেন? এটা হলো মেডিকেলে পড়া আর কি, গ্রোস অ্যানাটমি, সেল বায়োলজি এন্ড হিস্টোলজি, সেলিম রেজা রাইটার নাম। গ্রোস অ্যানাটমি, সেল বায়োলজি এন্ড হিস্টোলজি, সেলিম রেজা। তোমরা দাও নেটে সব খুবই পাও। জি স্যার। স্যার সেল থেকে কত মার্কের কোশ্চেন আসতে পারে? যদি সরাসরি পরীক্ষা হয় তাহলে 10 মার্ক বা 14 মার্ক, আর যদি এমনি অফলাইনে পরীক্ষা হয় তাহলে 5 মার্কে আসবে। যদি অনলাইনে হয় তাহলে 5 মার্ক। অনলাইনে 5 মার্ক আর অফলাইনে 10 থেকে 14। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। আরেকটা কোশ্চেন আসে যে তোমরা পরীক্ষায় চিত্র আঁকতে দেয়, ড্র এন্ড লেবেল দা লেবেল আইডিয়াল সেল। ঠিক আছে, একটা কোষের চিত্র আঁকতে পারবা না? একটা কোষের চিত্র পরীক্ষা আসে আর কি, যে ড্র এন্ড লেবেল ম্যামালিয়ান সেল বা আইডিয়াল সেল, প্লান্ট। হ্যাঁ, একটা ফিগার আঁকতে দেয় অনেক সময়, 5 মার্ক 7 মার্ক এরকম দেয়। মানে একটা সেলের ফিগার আঁকবা আর কি, সেলের মেমব্রেন থাকবে, সাইটোপ্লাজম থাকবে, তারপরে মাইটোকন্ড্রিয়া থাকবে, একটা সেলের ভিতরে সবকিছু দেখে দেওয়া যাবে, সেলের ফিগার আঁকতে দেয়। ঠিক আছে, এই আর কি। এই সেলের এই বইতে একটা ফিগার আছে, এই ফিগারটা আমি ছবি তুলে এখন পাঠিয়ে দিতেছি ইয়ার মেসেঞ্জারে। এই আর কি, এই ফিগারটা সুন্দর আর কি, সুন্দর হয়েছে। ঠিক আছে, তোমরা ভালো থাকো আর কি, অনেকদিন কথা হয় না, তোমরা সবাই ভালো থাকো, টেনশন করো না, কোনো রকম দুশ্চিন্তা করবে না, কোনো সমস্যা নাই। ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।